হাম ও উপসর্গে আরো 11 শিশুর মৃত্যু। প্রাণহানি বাড়ায় সিলেটে মানবিক বিপর্যয়। গ্রাম পর্যায়ে চিকিৎসা না মেলার অভিযোগ। ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল। র্যাগিংয়ের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ভিসি অপসারণ দাবিতে দুদিনের ব্লকেডের পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি ডুয়েট শিক্ষার্থীদের একাংশের। পানিতে ডুবে দেশের 4 জেলায় 7 শিশুর মৃত্যু। পুকুরের পাশে খেলতে গিয়েই পড়ে যায় পানিতে, এলাকায় শোক। সেপ্টেম্বর থেকে স্থানীয় নির্বাচন শুরুর আশা প্রতিমন্ত্রীর। আগামী বছরের মধ্যে 5 কর্পোরেশনে ভোট। সদ্য গঠিত বগুড়া সিটিতে প্রশাসক নিয়োগ দিল সরকার। পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও স্বস্তি নেই খামারিদের। বড় গরু ক্রয়ে আগ্রহ কম ক্রেতার। সীমান্তে গবাদি পশু ঠেকাতে সতর্ক বিজিবি। স্বাগত এখন জনপথে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি জানসিন জুথিকা। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মার্চের 15 তারিখ থেকে হামে মৃত্যু দাঁড়িয়েছে 475 জনে। হামের টিকা নেওয়ার পরও সিলেটে কমছে না হাম রোগী শিশুর মৃত্যু। মৃতের সংখ্যা বাড়ায় সিলেটে এখন মানবিক সংকটে রূপ নিয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে আজ 3 জন সহ এখন পর্যন্ত মারা গিয়েছে 40 জন। সামনে ঈদ, তাই গ্রামাঞ্চলে রোগটি নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। যদিও সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিলেই সামলানো যাবে বিপর্যয়। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে হাম রোগের চিকিৎসার জন্য নির্ধারিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের করিডোর কিংবা ওয়ার্ড চোখ রাখলেই দেখা যায় হাম রোগে আক্রান্ত শিশু নিয়ে অভিভাবকদের ছোটাছুটি আর চিকিৎসা সেবা পাবার জন্য বেকুলতা। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আসা এসব মানুষ নিজ উপজেলায় চিকিৎসা না পেয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি জানালেন নানা হতাশার কথা। যে অবস্থায় লইয়া আইছি এই অবস্থায় আমি বুঝছিলাম না যে বাচ্চা বাঁচাইতাম পারবো। কত সুন্দর বাচ্চা ছিল, যেমন ওর বাড়ি চাইলে তো কিরকম কষ্ট লাগে বুঝেন না। এখানে আসার পরে রোগী তারা কয় হিকানে দিল কি উসমানি যাও, তাহলে ওখানে যাও। স্বাস্থ্য বিভাগ বলছে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 281 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শুধু শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি আছেন 94 জন। চিকিৎসকরা বলছেন হাম রোগের সেবা স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। বাড়ানো হয়েছে ওয়ার্ডসহ পিআইসিউর সংখ্যাও। আমরা দেখতে পাচ্ছি হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন আসলে সিলেট আমার মনে হয় আমরা সংক্রমণের হার যেহেতু ঊর্ধ্বমুখী, আমার মনে হয় আমরা এখন পিক সময় অতিক্রম করছি। যেহেতু ভ্যাকসিনেশন ক্যাম্পেইনও প্রায় শেষের দিকে চলমান ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, আমরা আশা করছি এ মাসের শেষের দিকে সংক্রমণটা কমে আসার কথা। আর বর্তমানে সিলেটে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদানকে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। বলছেন ঈদে সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় সেজন্য বিশেষ নজর রয়েছে তাদের। যাদের বাচ্চার বয়স 2 বছরের নিচে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করে তারা জার্নিটা করবে। যদি সম্ভব হয় জার্নি 2 বছরের নিচে যাদের বাচ্চা আছে জার্নি যদি সম্ভব হয় অ্যাভয়েড করবে। আমরা আশা করছি হয়তো বা মাসখানেকের মধ্যে বাংলাদেশ এই হামের প্রকোপ থেকে বের হয়ে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 মে পর্যন্ত সিলেট বিভাগে মোট 149 জন ল্যাব নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। আর হাম রোগে আক্রান্ত নিশ্চিত হয়ে মারা গেছেন 9 জন। গোলজার আহমেদ, এখন সিলেট। হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর শিকার সব পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সরকার হাম মোকাবেলায় সরকারের পদক্ষেপ জানাতে আগামী 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হামের টিকা বন্ধ রাখা ও শিশু মৃত্যুর ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের জন্যও রুল দিয়েছে উচ্চ আদালত। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। হামে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে শিশুরা।
হাজার হাজার শিশু হাসপাতালের তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে, বাড়ছে মৃত্যু। জীবন বাঁচাতে দিশেহারা বাবা মা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। রাস্তায়ও মারা যাচ্ছে অনেক শিশু। দেশে কাছাকাছি সময়ের মধ্যে কোনো সংক্রমণে এত শিশু মারা যাওয়ার নজির নেই। হাসপাতালে সন্তান হারানোর হাহাকার। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনা হয়নি, টিকাদান কর্মসূচিও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল। এই ১.৫ বছরে হামের টিকা না দেওয়ায় প্রকোপ বেড়েছে। এই সংক্রান্ত রিটের উপর শুনানি করে মঙ্গলবার বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন। এছাড়া সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও ১ মাসের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মাননীয় আদালত এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেয়া হবে না, এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। হামের সংক্রমণ বৃদ্ধি, টিকা ক্রয় না করা সহ এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য 10 সদস্যের একটি কমিটি গঠনের রুল জারি করেছে হাইকোর্ট। এই হিউম্যান ট্র্যাজেডি বা চিলড্রেন ডেথ ট্র্যাজেডির উপরে ডায়াগনোসিস মানে তদন্ত করবে, অনুসন্ধান করবে কারা দায়ী, হোয়াট ওয়েন্ট রং, কেন রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলো। এবং আমরা আশা করি আগামী কোরবানিদের পরে কোর্ট খুললে আমরা এই রুলটা চূড়ান্ত শুনানি নেব। হাম মোকাবিলায় সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে বলে আদালতকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল। সরকার হাম নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলেও মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। পূর্বে দেখা গেল যে আসলে হামের টিকা যে প্রয়োজন মাফিক সেগুলো সংগ্রহ করা হয়নি। ভ্যাকসিন তো রাতারাতি সংগ্রহ করা যায় না, কিন্তু সরকার বিষয়ের গুরুত্ব বিবেচনা করে প্রচলিত পদ্ধতিতে দরপত্র আহ্বান না করে সরাসরি গ্যাবি ইউরোপ ভিত্তিক তাদের মাধ্যমে সরাসরি 600 কোটি টাকা ব্যয়ে ইউনিসেফের সহায়তায় হামের টিকা সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক সরকার হামের প্রাদুর্ভাব যেটা হয়েছে সেটাকে কমিয়ে আনা, নির্মূল করা এবং ভবিষ্যতের ক্ষেত্রে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয়, অন্তত কোনো টিকা সংকটের কারণে সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই হামের প্রাদুর্ভাব কিনা সে বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। জাহিদ হাসান, এখন, ঢাকা। নাটোর, জামালপুর ও মাগুরায় পানিতে ডুবে 6 শিশুর মৃত্যু হয়েছে। নাটোরের বড়াই গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে মারা যায় 2 ভাই আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে জামালপুরের বক্সিগঞ্জে বাড়ির পাশের বিলে পড়ে 2 বছর বয়সী শিশু মোহাম্মদ আলীর মৃত্যু হয়। একই দিনে মাদারগঞ্জে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা যায় 1.5 বছর বয়সী শিশু ইয়ামিন। ছাড়া মাগুরায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। টানা 2 দিনের ব্লকেট কর্মসূচির পর এবার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরের পর নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসে আসবে এমন গুঞ্জনে আবার উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিস্তারিত জানাতে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের পর ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন দেখছেন? জ্যোতিকা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে এই মুহূর্তে ক্যাম্পাসের কিন্তু পরিবেশ একেবারেই শান্ত রয়েছে। তবে কিছুক্ষণ আগেও এই পরিবেশটি ছিল না, কারণ দুপুরের পরে যখন নতুন ভিসি যিনি এখানে নিয়োগ পেয়েছেন তিনি এই ক্যাম্পাসে আসবেন এমন একটি গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। এরপর পরই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন হলগুলো থেকে বের হয়ে এসে এবং মূল ফটকের সামনে এসে তারা অবস্থান নেয় এবং সেখানে ভিসি বিরোধী নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাসের ভেতর থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র, তার কাঠের গুঁড়ি এবং যে গাছের গুঁড়ি সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র মূল ফটকের গেটের সামনে এনে তারা জড়ো করে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে এক ধরনের ব্যারিকেড তৈরি করে যেন ভিসির গাড়ি যেন ক্যাম্পাসে যেন প্রবেশ করতে না পারে। এবং এর পরপরই কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি জরুরি প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি দল থেকে জানানো হয়েছে যে যে টানা যে 2 দিন ধরে যে ব্লকেট কর্মসূচি ছিল তার সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে কমপ্লিট শাটডাউন, অর্থাৎ এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি
আদায় না হওয়া পর্যন্ত। এবং এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার থেকে যেহেতু কোরবানির ঈদের আগে ক্যাম্পাস ছুটি হয়ে যাবে, সে কারণে এর আগ মুহূর্তে ক্যাম্পাসে এই ভিসির নিয়োগকে কেন্দ্র করে এবং ভিসির প্রবেশকে ঘিরে কিন্তু এক ধরনের উত্তেজনা কিন্তু পুরো ক্যাম্পাসে রয়েছে। এর আগে যদি যে পুরো ক্যাম্পাসের চিত্র যদি বলি, সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আজকে টানা দ্বিতীয় দিনের মতো এই ব্লকেট কর্মসূচিতে যোগ দেয় এবং তারা কিন্তু সকালে শহীদ মিনার প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলনে তারা বলে যে এই শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনটিকে বিভিন্ন রাজনৈতিক ন্যারেটিভ দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং সেই বিষয়ে তারা বলে যে যেহেতু এটি একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি হবে তিনি এখানকারই একজন সিনিয়র শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষকদের মধ্যে থেকে যেন ভিসি নিয়োগ দেওয়া হয়, বহিরাগত কাউকে যেন এখানে ভিসি নিয়োগ না দেওয়া হয় সে বিষয়ে তারা দাবি তোলেন। পাশাপাশি যে এই ঘটনায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে, সেই হামলায় যারা জড়িত রয়েছেন তাদের বিচার সহ নতুন ভিসি যিনি রয়েছেন তার পদত্যাগের আহ্বান করেন তারা। সবকিছু মিলিয়ে কিন্তু এখনো একটি নাজুক অবস্থায় রয়েছে ডুয়েটের ক্যাম্পাসে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য। ডুয়েটে কমপ্লিট শাটডাউনের বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিংকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রক্টর ও রাকসু জিএসের সামনে এ ঘটনা ঘটে, তবে সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা একে অপরকে এলোপাতাড়ি মারধর করছে। প্রত্যক্ষদর্শীরা জানান বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে র্যাগিংকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মাহবুবুর রহমান এবং রাকসু জিয়া সালাউদ্দিন আম্বার। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে। চলতি বছর সেপ্টেম্বর থেকে স্থানীয় নির্বাচন শুরু করবে সরকার। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ, পরবর্তী বছরে জেলা উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে সচিবালয় সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান হামের টিকার সংকট কাটিয়ে ওঠায় আগামী ৮ থেকে ১২ মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েই সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে বিএনপি সরকার। অভিযোগ উঠে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে অনীহা সরকারের। এমন অভিযোগের মধ্যেই মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান চলতি বছরের সেপ্টেম্বর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ এবং পরবর্তী বছরে জেলা উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনে নির্বাচন সম্পন্ন করবে। তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার জাহিদুর রহমান এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তারা তো বলেছে যে আগামী 1 বছরের মধ্যে 5টি স্থানীয় সরকারের নির্বাচনই আমরা করে ফেলব। তো ওই সময়ের মধ্যে হয়তো আগে পরে যেভাবেই হোক এই 13টি সিটি কর্পোরেশন নির্বাচন হবে। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন হামের টিকা ক্রয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিগত সরকার, কিন্তু বর্তমান সরকারের দ্রুত পদক্ষেপ নেয় টিকার সংকট কাটিয়ে উঠা গেছে। টিকার সংকট কাটিয়ে উঠেছে সরকার। ৮ থেকে 12 মাস ভ্যাকসিনের কোনো ঘাটতি হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। দেশের টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার। সরকার ইতিমধ্যে 83.6 মিলিয়ন মার্কিন ডলার ইউনিসেফকে প্রদান করেছে, যার মাধ্যমে 10 ধরনের প্রায় 95 মিলিয়ন ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে। এছাড়া আগামী 16 ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 16 ডিসেম্বরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রেখেই সকল প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তা ব্যারেজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান তিস্তা মহাপরিকল্পনা কিছুটা সংশোধন করে শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। পদ্মা ব্যারেজের মতো পানি রিটেইন করা, সংরক্ষণ করে সেটা ব্যবহার করার অপশন যেহেতু ছিল না, সে কারণে এই প্রজেক্টটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রাইটলি বলেছেন যেহেতু আমাদের তিস্তাতেও শুষ্ক মৌসুমে পানি থাকে না, সেই জন্য এই পানি রিটেইন করার অপশন সহ নতুন করে প্রকল্পটাকে কারেক্ট করে উপস্থাপন করতে বলা হয়েছে।
বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হলেও সংশোধিত প্রকল্পে পানি ধরে রাখার ব্যবস্থা থাকবে বলে জানান তথ্য উপদেষ্টা। এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী জানান, শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে। আগামী জুলাই থেকে তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, যেখানে বাংলাদেশের 37% মানুষ সুবিধা পাবে, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। রাজধানীর চারপাশে নদীগুলো বাঁচাতে আগামী বাজেটে অর্থ বরাদ্দ থাকবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটির প্রশাসক নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি এবং সাবেক জেলা ছাত্রদলের সভাপতি MR ইসলাম স্বাধীন। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, সিটি কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ডে তদারকির স্বার্থে তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশাসক MR ইসলাম স্বাধীন জানান, তিনি নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে কাজ করবেন। নতুন প্রশাসকের নেতৃত্বে বগুড়া সিটি কর্পোরেশনে উন্নয়নের কার্যক্রমে গতি আসবে, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্বস্তিতে নেই কুমিল্লার খামারিরা। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ক্রেতার অনিশ্চয়তা আর বড় গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তা ভর করেছে খামারিদের। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, দেশীয় গরুর পর্যাপ্ত মজুত রয়েছে। পশুর প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ছবি তুলেছেন ফোরকান হোসেন। প্রবাসী জামাল হোসেন প্রায় 3 কোটি টাকা বিনিয়োগ করেছেন গরুর খামারে। শতাধিক গরুর পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। তার খামারে বড় গরুর দাম 2 থেকে 6 লাখ। কুমিল্লায় এমন 3 সহস্রাধিক খামারির পশু পরিচর্যার ব্যস্ততায় অনিশ্চয়তার ছাপ। এই বছর চ্যালেঞ্জটা বেশি হয়ে গেছে শুধু একমাত্র যুদ্ধের কারণে। এখন তেলের দাম বেড়ে গেছে। একটা গাড়ি আসক, একটা গাড়ি যখন আমি উত্তরবঙ্গে গরুটা নিয়ে আসি 30,000 টাকা, এখন 50,000 45,000 টাকা লাগে। তো এর মধ্যে আবার লেবার খরচটাও বেড়ে যাবে, মানুষের খানার খরচ বেড়ে গেছে। ইন্ডিয়া থেকে যদি গরু আসে, প্রান্তিক খামারি বলেন, ছোট আমাদের মতো বড় খামারি বলেন বা মিডিয়াম খামারি বলেন, তারা কিন্তু আস্তে আস্তে খামার বন্ধ করে দিবে যদি এই ধরনের যদি কোনো ইয়া হয় আর কি, ইন্ডিয়ার থেকে বা বারামা থেকে যদি গরু আসে আর কি, কারণ লস আর কত দিবে। খামারিদের অভিযোগ, গত 1 বছরে গোখাদ্য ও ওষুধের দাম ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে শ্রমিক খরচও আগের তুলনায় বেশি। অনেকেই ঋণ নিয়ে পশু লালন পালন করছেন। ন্যায্য মূল্য না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তো রয়েছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তা বড় গরু নিয়ে। খানার দাম যে বাড়ছে, প্রতি বস্তাতে 200-300 টাকা বসি। সোয়াবিনের তো দাম বাড়ছে, পুরা 5 টাকার কেজি, এখন পুরা কিনি 15 টাকা। প্রত্যেকটা খামারই কম বেশ, তারা ব্যাংক লোন আছে, অনেক টাকা লোন আছে। লোনগুলো অনেক সময় এই খামারের লসের কারণে যায়, আবার এগুলো ঋণ খেলাপি হয়ে যাও নাকি। কোরবানিকে কেন্দ্র করে জেলার 17টি উপজেলায় গরুর খামারে বিনিয়োগ করেন অসংখ্য উদ্যোক্তা। ছোট পারিবারিক খামার থেকে শুরু করে বাণিজ্যিক খামার, সবখানেই এবার বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। কয়েক মাসের শ্রম, ঋণ আর স্বপ্ন কোরবানিকে ঘিরে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় 2,60,000 পশু। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় 12,000 পশু। প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারিদের নিরাপদ ও লাভজনক বাজার নিশ্চিত করতে কাজ করছে সরকার। সীমান্ত পাড়ি দিয়ে যদি পশু চলে আসে, তাহলে দেখা যাবে কি যে সেই যেই পরিমাণ ব্যয় হইল পশুটার নিতে, বাইরের থেকে পশু যদি সে অর্ধেক দামে যদি ক্রেতা যদি পেয়ে যায়, সীমান্ত দিয়ে পার হয়ে চলে আসে, তাহলে কিন্তু লোকাল যে খামারিরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বিষয়ে আমরা খুব সজাগ দৃষ্টিতে রাখবো। এদিকে পশুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। এখন জনপদের নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপদে। চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় 2 স্কুল শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। এ সময় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হলে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বিকেল 4:30টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া বাজার এলাকায় সড়কের পাশে বাঁশ বিক্রির একাধিক দোকান রয়েছে। এসব দোকানের বাঁশ ফুটপাতে রাখায় পথচারীদের চলাচলের সমস্যা হয় এবং বাধ্য হয়ে অনেকে সড়ক দিয়েই হাঁটেন। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটলেও স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছিল। দুর্ঘটনার দিন স্কুল ছুটির পর 2 শিক্ষার্থী সড়ক পার হওয়ার সময় একটি মিনি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। উত্তেজিত জনতা সড়কে বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ করে দেয়। পরে প্রায় 1 ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। কাঁচা পাট রপ্তানিতে শর্ত প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জুট শ্রমিকরা। সকালে দৌলতপুরের জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এ সময় শ্রমিকরা ভবনের জানালা ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। শ্রমিকরা জানান, 9 মাস ধরে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় কর্মহীন অবস্থা ও বকেয়া বেতন পরিশোধ না করায় পরিবার মানবেতর জীবনযাপন করছেন তারা। এ সময় নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বকেয়া বেতন পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকরা। পরে পুলিশ ও শ্রমিক নেতারা এসে পরিস্থিতি শান্ত করলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সারা দেশে পালিত হচ্ছে ভূমি সেবা মেলা। বর্ণাঢ্য র্যালি, আলোচনার সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভার। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সিলেটে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এই মেলার আয়োজন করেছে বলে জানান মন্ত্রী। খুলনায় মেলার উদ্বোধন করেন বিভাগের কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন। উদ্বোধন শেষে মেলায় 14টি স্টল পরিদর্শন করেন তিনি। জানান, 3 দিন ব্যাপী মেলায় সেবা প্রত্যাশীদের বিভিন্ন পরামর্শ ও সেবা দেওয়ার কথা। বরিশাল জেলা প্রশাসন কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে ভূমি সংক্রান্ত বুথগুলোতে দেখা যায় সেবা গ্রহীতাদের ভিড়। এদিকে রাজশাহীতেও ভূমি সেবা মেলার আয়োজনে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়াও পাবনা, ঠাকুরগাঁও, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে ভূমি সেবা মেলা। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি অফিস সংশ্লিষ্ট সেবার বিষয়ে মানুষের নেতিবাচক ধারণা বদলানো দরকার। পঞ্চগড়ে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনের পর স্টল পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। একজনের জমি আরেকজন দখল করতে না পারি, একজনের জমি একজন ভোগ দখল করতে না পারি, সেই বিষয়গুলো কিন্তু এই ভূমি সেবার মধ্য দিয়ে এটা বেরিয়ে আসবে এবং যার মধ্য দিয়ে আমরা সতর্ক হব। আগামী দিনে একটা বিষয় আসবে, দলিলদার, কাগজদার, জমিদার। চট্টগ্রামে গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের বাধা, হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা পরিচয় একদল শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে নগর পুলিশ লাইন্সের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পুলিশের উপ কমিশনার আমিরুলের প্রত্যাহার সহ একাধিক দাবি জানান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার গ্রাফিতি আঁকার সময় পুলিশ তাদের উপর হামলা ও নির্যাতন চালায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন তারা। গতকালের যে আমাদের উপরে হামলাগুলো হয়েছে, এই হামলার যে নেতৃত্ব দিয়েছে ডিসি আমিরুল, সর্বপ্রথম আমরা তার প্রত্যাহার চাই। এর সাথে গতকাল যে আমাদের রং তুলি নষ্ট করা হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ এই পুলিশ কমিশনারকে দিতে হবে। সাইবার বুলিং ও সুনির্দিষ্ট জবাবদিহিতা করতে হবে। এই সাইবার বুলিংয়ের উপরে যে ইয়েগুলো হচ্ছে এটার সুনির্দিষ্ট জবাবদিহিতা করতে হবে।
গতকাল এর ঘটনায় যে শিক্ষার্থী আহত, গ্রেফতার ও হেনস্থার শিকার হয়েছে তাদের প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করতে হবে। খুলনায় খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির কার্যালয় দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন সমিতির বিগত কমিটির সহ সভাপতি হারুনুর রশিদ। মঙ্গলবার দুপুরে নগরীর রয়্যাল মোড়ে অবস্থিত সমিতির কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতিকে ঘিরে বর্তমান ও বিগত কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিগত কমিটির কয়েকজন নেতা সমর্থকদের নিয়ে অফিস দখলের চেষ্টা চালায়। এ সময় তারা বর্তমান কমিটির নেতাদের অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলির ঘটনা ঘটে। এতে আহত হন হারুনুর রশিদ। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে এ সময় উপস্থিত ছিলেন বর্তমান কমিটির আহ্বায়ক SM আজিজুর রহমান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, সমিতির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক দুই স্থানে গুলিবিদ্ধ হয়েছেন দুই ব্যাটারি চালিত রিকশা চালক। সোমবার সন্ধ্যায় উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা ও ঘোনার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন চুন্তি ইউনিয়নের বড়ঘোনা এলাকার কাইয়ুম শরীফ এবং বড় হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা এলাকার মোহাম্মদ আকিব। পরিবারের অভিযোগ, স্থানীয় একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর খাদ্য সামগ্রী পরিবহনে অস্বীকৃতি এবং চাঁদা না দেওয়ায় আকিবকে গুলি করা হয়। এতে তার হাত ও পেটে গুলি লাগে। অন্যদিকে কাইয়ুম শরীফ জানান, চুন্তি বাজার থেকে যাত্রী নিয়ে ঘোনার মোড় এলাকায় যাওয়ার পর ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার পিঠের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুইজনকে প্রথমে লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF এর মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবি 48 ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় BSF হঠাৎ গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে বিজিবির পেশাদার পদক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। বিজিবি আরও জানায়, বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। ঘটনার পরপরই ওই এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটিকে পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি। এখন জনপদে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপদে। চট্টগ্রামে বিপুল পরিমাণ জেট ফুয়েল সহ অন্যান্য জ্বালানি ও তেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। পতেঙ্গায় আলাদা দুটি অভিযানে এই তেল জব্দ করা হয়। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত 11টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে প্রায় 7,000 লিটার জেট ফুয়েল, 6,000 লিটার ডিজেল ও 1500 লিটার অকটেন জব্দ করা হয়। একই সাথে জ্বালানি তেল বহনে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। পৃথক অভিযানে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট এলাকায় তল্লাশি চালিয়ে 5,000 লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। এসব তেল চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জাহাজ থেকে সংগ্রহ করে চোরা কারবারিরা পরে অল্প দামে বাজারে বা পরিবহন চালক মালিকদের কাছে বিক্রি করে দেয় তারা। জব্দ করা তেলের মূল্য প্রায় 33 লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। ব্রিটিশ আমলের ঠাকুরগাঁও বিমানবন্দর চালু ছিল স্বাধীনতার পরে, তবে
ক্রমাগত লোকসানে 1979 সালের পর সেখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। এর 1 বছর পর পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিভিন্ন সময়ে প্রতিশ্রুতির পরেও 44 বছরেও চালু হয়নি বিমানবন্দরটি। এই অবস্থায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাল বিমানবন্দর পরিদর্শনে যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। এতে জেলাবাসীর মনে ফের আশার সঞ্চার হয়েছে। নাহিদ রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সদর উপজেলার শিবগঞ্জে 1940 সালে 550 একর জমিতে প্রতিষ্ঠা করা হয় বিমানবন্দর। 1965 সালে পাক ভারত যুদ্ধের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দরের রানওয়ে। 1977 সালে সেটা সংস্কার করা হয়। পরবর্তীতে যাত্রী সংকটে 1980 সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ 44 বছর বন্ধ থাকার পর বিমানবন্দর চালু করা সম্ভব কিনা তা দেখতে 20 মে পরিদর্শনে আসবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। এছাড়াও সাথে থাকবেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রীদের আগমন ঘিরে জেলাবাসীর মনে এটি চালু নিয়ে জেগেছে আশা। বিমানবন্দর এলাকায় জেলা বিএনপির উদ্যোগে তৈরি হচ্ছে মঞ্চ। সেখানে মন্ত্রীদের গণসংবর্ধনা দেয়া হবে। দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকাতে আসলে আমরা উন্নতি আসলে যে মানুষের জীবনে যে উন্নতি হওয়ার কথা সেটা আমরা আসলে পাইনি। প্রায় 8-10 বছর থেকে এরকম চলতেছে, হবে উদ্বোধন হবে, চালু হবে, হোক মানুষের হলে ভালো হবে, চাকরি বাকরি হবে, আমার ছোঁয়ার না হোক আমার বেটার হবে, বেটার না আমার ভতিজার হবে, আমার ভাইয়ের বেটার হবে, কারো না কারো হবেই। সাধারণ মানুষের চাওয়াকে প্রাধান্য রেখে এই পরিদর্শন ও গণসংবর্ধনার মাধ্যমে সরকারের কাছে বিমানবন্দরটিকে চালু করার জোর দাবি জানানো হবে বলে জানান বিএনপির সভাপতির এই নেতা। এটা আসলে নির্ভর করবে সম্পূর্ণ সরকারের অর্থনৈতিক সঙ্গতির উপরে, এটাও আমরা বুঝি। তবে সাধারণ মানুষের যে চাওয়া, সেই চাওয়াটাকে আমরা সবার আগে প্রাধান্য দিই এবং সেই চাওয়াকে রেখেই আমরা সেই দাবিটা সেদিন অবশ্যই রাখবো। যেন এটা সরকারের একটু কষ্ট হলেও এই এলাকার মানুষের এই দাবিটা যেন তারা পূরণ। স্থানীয়রা বলছেন, যাত্রী সেবার পাশাপাশি জেলার ব্যবসা বাণিজ্যের প্রসার সহ এলাকার উন্নয়নে দ্রুত বিমানবন্দরটি চালু করা জরুরি। এটি চালু হলে ঠাকুরগাঁওয়ের সার্বিক অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন তারা। এখন ঠাকুরগাঁও। ঝিনাইদহের শৈলকুপায় আঞ্চলিক মহাসড়কের বাক সরলীকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর থাকা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শৈলকুপা উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুর সহ মোট 22টি স্থানে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এক্সকাভেটর দিয়ে স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। পরে উচ্ছেদকৃত মালামাল ঘটনাস্থলেই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সওজ খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দেব, ঝিনাইদহ সওজ নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন এবং সহকারী প্রকৌশলী আহসানুল কবির সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মহাসড়ক উন্নয়ন ও বাক সরলীকরণ প্রকল্প বাস্তবায়নে এই উচ্ছেদ কার্যক্রম নেওয়া হয়েছে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন জনপথে। ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি শীর্ষক কর্মশালা। মঙ্গলবার দুপুরে বরগুনা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় অংশ নেন বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্ল্যান বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে আভাস। কর্মশালায় ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, অনলাইন নিরাপত্তা, ভুয়া তথ্য শনাক্তকরণ ও ফ্যাক্ট চেকিং কৌশল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপদ ব্যবহার, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস অফ এবং প্রযুক্তি নির্ভর জেন্ডার ভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। আয়োজকরা জানান, ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ ও তথ্য যাচাইয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাভারে পিদিম ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে অংশ নেন শতাধিক চাকরি প্রত্যাশী তরুণ তরুণীরা। পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জির সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। পিকেএসএফ এর সহযোগিতায় পরিচালিত রেইস প্রকল্পের আওতায় 17টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে ইতোমধ্যে 905 জনকে দক্ষ করে তোলা হয়েছে। এর মধ্যে 755 জনের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে বলেও জানানো হয়। চাকরি প্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সিভি জমা দেন এবং অনেক প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকার গ্রহণ করে। এছাড়া মেলায় তরুণ উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ও খাবারের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বরিশাল নৌবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। সকাল 9টার দিকে বরিশাল নৌবন্দর পরিদর্শন করেন তিনি। এ সময় নৌবন্দর ঘুরে দেখেন ও দাপ্তরিক কার্যালয়গুলোতে যান। শুরুতেই নৌবন্দরের ড্রেজিং বিভাগ, নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ সহ 3 বিভাগ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় হাজিরা খাতা চেক করে দপ্তরের অনেককেই অনুপস্থিত পান তিনি। পরে বরিশাল ডিসি ঘাট এলাকা থেকে স্পিডবোট যোগে বরিশালের হিজলা উপজেলায় যান। তবে আকস্মিক পরিদর্শনের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেনি নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।